নমস্কার, এআর ভ্লগে আপনাদের স্বাগত। আমি রুবাই এবং আমার সঙ্গে আছে অয়ন মৈত্র। আমরা দুজনে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং তারপরে আমরা ঠিক করলাম যে এই আলোচনায় আপনাদের সকলকেও আমরা সামিল করে নিলে কেমন হয়। আমাদের আলোচনার বিষয় হলো জেন জি কি অবাধ্য একটি জেনারেশন, এবং আপনারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন কমেন্টের মাধ্যমে, যেখানে অয়ন মৈত্র এই আলোচনায় বলছে যে হ্যাঁ, জেনজি একদমই অবাধ্য একটি জেনারেশন, এবং তার বিরোধিতা করছি আমি এর পক্ষে একদমই নই। আমি মনে করি না যে জেনজি অবাধ্য জেনারেশন, বরং তারা আমাদের থেকে বেশ কিছুটা আলাদা। আপনাদেরও ভিন্ন মত থাকতে পারে, আপনারা সেই মতামত আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনারা কি মনে করছেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমি প্রথমেই অয়নের কাছেই চলে যাব, কারণ বিষয়টা অয়নই তুলেছিল এবং অয়নের একটা প্রচণ্ড স্ট্রং বিলিফ আছে এই ব্যাপারে। জেনজিকে খুব সামনে থেকে দেখছি আমি আমার পেশাগত কারণে, কারণ আমি একজন বিদ্যালয় শিক্ষক, এবং যার ফলে বিগত দিনে আমার অনেক সুযোগ হয়েছিল অনেক ছাত্রছাত্রী পড়ানোর, এবং বর্তমানেও সেই সুযোগ রয়েছে। তো এই পড়াতে গিয়ে বা আমার চারপাশে এবং বিগত দিনে যা অভিজ্ঞতা সব মিলিয়ে দেখেছি যে এই প্রজন্ম কোথাও গিয়ে আলাদা আমাদের থেকে, মানে আমাদের যে প্রজন্ম তাদের থেকে আলাদা। এখন এটা স্বাভাবিকভাবেই প্রজন্মের পর প্রজন্ম তো একই হতে পারে না, বাট আলাদা কোথায় সেটা হলো প্রধান জায়গা যেটা আমার মনে হয়েছে সেটা হলো বিনম্রতা এবং সম্মান দেখানোর ক্ষেত্রে। আমরা আমাদের জেনারেশনে দেখেছি যে বাবা কাকা বা বয়স্ক মানুষদের দেখে যেভাবে আমরা গুরুজন হিসাবে তাদের প্রণাম করি, জেনজির সেই ব্যাপারটাই উঠে গেছে। এবং দ্বিতীয় কথা, তারা ক্লাসে বলুক বা এমনি রাস্তাঘাটেও, এবং আমার পরিচিত আত্মীয় স্বজনদেরও দেখছি তারা যখন কথা বলে তখন মানে কোনো একজন বয়স্ক ব্যক্তি যখন তাদের সাথে কথা বলে তাদের সেটা শোনার মতো ধৈর্য তো নেই, উল্টে যদি সেটা শোনেও মুখের দিকে তাকিয়ে না, ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটতে হাঁটতে, মানে তুমি বলো না আমি শুনছি, যেটা আমরা আমাদের সময় ভাবতেই পারতাম। এরপর তো রয়েছে মুখে মুখে তর্ক বা সবকিছু উড়িয়ে দেওয়া কথাবার্তার মধ্যে দিয়ে, সেগুলো তো রয়েছে। প্লাস আরো একটা ব্যাপার রয়েছে, সেটা হলো মেজাজ। তারা বিভিন্ন ক্ষেত্রে খুব মেজাজ, এবং কথাবার্তার যে ধরন তার মধ্যে নম্রতা বলতে গেলে মানে খুব কম ক্ষেত্রেই, আমি বলবো না যে একেবারেই কারোরই নেই, এটা বলা ভুল হবে, কিন্তু এই প্রজন্মের বেশিরভাগ ছেলের মধ্যে তারা জানেই না যে কোন ক্ষেত্রে, মানে এটা আমার মনে হয়েছে যে কোন ক্ষেত্রে কোন কথা বলা উচিত, এবং স্কুলে মাস্টারমশাইদের সঙ্গে যেভাবে কথা বলা উচিত বন্ধুর সাথে সেভাবে কথা বলা যায় না, আবার বন্ধুর সঙ্গে যে কথা যে ভঙ্গিতে বলা যায় সেটা মাস্টারমশাইদের সাথে বা গুরুজনদের সাথে বলা যায় না। এই সব জায়গাগুলো তো নেই একদম। তো এবং কোনো কিছুর অ্যাডভাইস যদি তাদের দেওয়া হয়, তো সেই সব অ্যাডভাইস তো মনে হয় তাদেরকে আমাদের সময় যেমন মনে হতো জ্ঞান দিচ্ছে, এদের সময় সেটা মনে হয় বোধহয় অজ্ঞান হয়ে যাওয়ার মতো ব্যাপার, যে আমরা অজ্ঞান করার প্রচেষ্টা করছি তাদের। তো এইসব একটা মানে বিরূপ ধারণা আমার মনে তাদের নিয়ে তৈরি হয়েছে, যেখান থেকে আমার মনে হয়েছে যে এই প্রজন্ম ভীষণ রকমভাবে ইনডিসিপ্লিনড এবং অবাধ্য। এবার তুই কি বলিস সেটা শোনা যাক, তোর কি মত? জেনজি জেনারেশনের সঙ্গে আমার থেকে অনেক বেশি তুই মিশেছিস, সেটার সুযোগ তোর হয়েছে, কিন্তু তুই যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলিস সেটা একটা প্রজন্মের তার আগামী প্রজন্মের ওপর যে অভিযোগ সেইটাই শুনছিলাম। তো সেইখান থেকে একটা পুরো প্রজন্মকে অবাধ্য বলে দেয়া বা তাকে একটা বিষয়ে দাগিয়ে দেয়া আমার মনে হয় না ঠিক, কারণ সেটা বুঝতে হলে আগে তাদের জায়গা থেকে দেখতে হবে। তোর পয়েন্টগুলো তুলে তুলেই আমি বলবো। আচ্ছা, পয়েন্টগুলো আর একবার আমায় খালি মনে করে দে, কারণ তুই যখন বলছিলিস আমি তখন
একটা প্রথম সম্মান কথা, দেয় না। দ্বিতীয় কথা, বিনম্রতা বা হিউমিলিটি ব্যাপারটা তাদের মধ্যে খুব কম। আমি এক এক করেই বলবো, ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে? নিশ্চয়ই, একদম। বিনম্রতা মানে আমায় উদাহরণ দে, কেন মনে হচ্ছে না একদমই তারা বিনম্র নয়, বা তুই কি আশা করছিস তাদের থেকে? প্রথম হচ্ছে এই জায়গাটা, কারণ তোর প্রশ্নগুলোর মধ্যে, এবং সাধারণত যখন একটা প্রজন্ম আগামী প্রজন্মকে কোনো ব্যাপারে দোষারোপ করে, তাদের কিছু একটা নিজস্ব আশা বা আমরা যেটা বলি এক্সপেকটেশনস থাকে। তো তোর এখানে আশাটা কি যেটা ভঙ্গ হয়েছে, সেইটা আমায় বুঝতে হবে। আশা বলতে যখন তারা কথা বলছে, আহ, কথার টোন বা মেজাজ এবং বডি এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা মানে আমরা যখন আমাদের স্যারেদের সঙ্গে কথা বলতাম ছোটবেলায়, মানে বেশিরভাগই আমরা যেরমভাবে কথা বলতাম, এখন তাদের মানে অধিকাংশই নয়। তারা যেন মনে হচ্ছে বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলছে। এবং যে কোনো বিষয়ে তো তারা, মানে কোনো একটা ক্ষেত্রে যদি তাদের ভুল হয়, তারা তো রীতিমতো চার্জ, মানে এই মানে কি সেই মানের মতো অবস্থা। আমরাও যদি কোনো বিষয়ে স্যারের ওপর বিরক্ত হতাম বা আমাদের ক্ষোভ থাকতো, আমরা সেটা গিয়ে আহ, বিনম্রভাবে বোঝানোর চেষ্টা করতাম স্যারকে। কিন্তু এখন এটা হয়ে গেছে, তাদের দাবি কেন করবেন না, কেন আমার ভুল হবে, কেন আপনি মার্কস দেবেন না, আপনি এটা দিতে বাধ্য। এটা কি, তারা কি দাবিটা ভুল করছে? যেমন তুই একটা বলি আমার মার্কস দিতে হবে, এটা যেন তাদের অধিকার। এটা যদি পুরো একটা প্রজন্মের বেশিরভাগ দাবি করে থাকে, তাহলে সেটা ভুল। এটা কি হচ্ছে, নাকি তাদের কথা বলার পদ্ধতিতে ভুল আছে কিন্তু কথা দাবিটা বলার ঠিক পদ্ধতি করছে? ভুল, কথা বলার পদ্ধতি ভুল। আচ্ছা, তুই যেটা বলেছিলিস যে আমরা যেমন আমাদের সময় শিক্ষকদের সঙ্গে কথা বলার একটা, আমরা অন্যভাবে কথা বলতাম, আমাদের থেকে স্যারেরা আশাও রাখতো কি কীভাবে কথা বলতে পারি। তো সেই জায়গায় তুই যে আশাটা রাখছিস, আশা ভঙ্গ হচ্ছে। তো এইখানে আমি যে সমস্যাটা দেখছি, তোর আশা রাখা, আমরা যে দুনিয়াটায় দেখেছি, আমরা যে দুনিয়াটায় বড় হয়েছি, তাদের কিন্তু আলাদা। ঠিক সেই আকাশ পাতাল পার্থক্য তুই দেখতে পাবি আমাদের আগের প্রজন্মগুলোতে। অনেক কিছু যেটা আমরা ভেবেছি এইগুলো কেন করব, যে প্রশ্নগুলো তারা এটাকে বিদ্রোহ বলে মনে করতো বা তারা অবাধ্যতা বলে কিন্তু মনে করেছে। আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরা বাবা মুখে মুখে তর্ক করি না, এগুলো শুনিনি, এককালে আমরাও কিন্তু শুনেছি। এবং আমাদের আগের প্রজন্মের সঙ্গে যদি আমরা কথা বলি, বা তার আরও এক দু প্রজন্ম আগে, হয়তো সেই সুযোগ হবে না, কিন্তু যদি কথা বলি তাহলে কিন্তু আমরা এটাও দেখতে পাবো যে আমরাও অবাধ্য, কারণ তারা একটা আশা করছে এই পদ্ধতিতে কথা বলতে হবে। তুই একটা সীমারেখা একটা বানিয়ে রেখেছিস, সেটা তারা পার করে যাচ্ছে, তাই জন্য মনে হচ্ছে ভুল। কিন্তু ভুল দাবি করছে কিনা, এটা আমার প্রশ্ন। যদি সেটা না করে থাকে, তাহলে তাদের পদ্ধতি আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের চিরকালই আমরা বলি মানে আমাদের এইটা সীমারেখা, এটা কেউ পার করতে পারে না, এটা আমরা ধরে রাখছি। আমাদের আগের প্রজন্ম কিন্তু তাই। কি বলিস তুই? একদমই ঠিক। বাট এখন যদি প্রশ্ন হয় যে প্রজন্মের পর প্রজন্ম আহ, থেকে আমরা কেউ কোনো কিছু আশা রাখবো না, তাহলে মানে কোনো কিছুর তো স্ট্যান্ডার্ড বলে কিছু থাকবে না। মানে আমাদের ক্ষেত্রে আমাদের বিগত প্রজন্ম, মানে আমাদের বাবা মা, তারা কিছু আশা করেছেন। এবার যদি তারাও বলে দেন যে না, আমরা আমাদের প্রজন্ম, আমরা আমাদের যা চিন্তা ভাবনা সেগুলো নিয়েই পৃথিবী থেকে ধীরে ধীরে সরে যাব, নতুন প্রজন্ম তারা তাদের মতো বেঁচে নিক, মানে বেঁচে তারা তাদের মতো জীবন যাপন করুক, এটাই যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে আমি এটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি মানে এটাই হয়েছে এবং এই দ্বন্দ্বটা থাকবেই। থেকে তুই অন্যান্য আরো যে পয়েন্টগুলো বলেছিলিস বল, একটা বিনম্রতা, তারপরে আরো অনেকগুলো পয়েন্ট ছিল, দ্বিতীয় কথা ধরে ধরে এমনি জ্ঞান আহরণ বা পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য কম, এটা আমি মানি অবশ্য, কারণও আছে মোবাইল, এই ধৈর্য, হ্যাঁ, তারা যে দুনিয়াটায় এসছে এবং তাদের মানে সেই তাদেরকে ধৈর্যের- কিছু বললে শোনার মতো তাদের আর ধৈর্য বা ইচ্ছা খুব একটা নেই। এটা শুধুমাত্র একটা এটা আমি প্রজন্মের, বুঝি, কিন্তু এটা মানে আমি অভিযোগ না, এটা আমিও বুঝি। না, এটা আমি এখানে একটুখানি মাঝে ইন্টারাপ্টই করছি, সরি। এটা কিন্তু এই ধৈর্যের ব্যাপারটা দেখেছি আমাদেরও প্রজন্ম বা আমাদের যারা আমাদের থেকে বড়, মানে একই প্রজন্মের হয়তো কয়েক বছরের বড়, যখন মোবাইল আর স্মার্টফোন প্রতিনিয়ত তাদের সঙ্গী হয়ে গেছে, তারাও আমি দেখছি কিন্তু বেশ অধৈর্য হয়ে যাচ্ছে। কারণ এই যে বিশেষ করে রিল, তারপরে মানে শুরুতে ছিল টিকটক, তারপর রিল এবং শর্টস,
এই জিনিসগুলো যখন 1 মিনিটের মধ্যে তোকে এত তথ্য দিয়ে যাচ্ছে, তোর মাথার মধ্যে মানে প্রসেস করতেও তো একটা সময় লাগবে। আগে আমরা একটা সিনেমা যদি দেখি 3 ঘন্টা ধরে, সেটাকে প্রসেস করব, এখন কিন্তু 1 মিনিটের মধ্যে সব। তো এটা শুধু একটা প্রজন্মকে নয়। এবার হ্যাঁ, এই প্রজন্মটা জেনজির, এরা কিন্তু ওই মানে সব থেকে বেশি এক্সপোজার পাচ্ছে, তারা সব সময় মোবাইল আর এগুলো নিয়ে ঘাঁটছে। কিন্তু যারাই এই মোবাইল, এই রিল এর চক্করে পড়েছে, তারা অধৈর্য হচ্ছে। এটা আমার পর্যবেক্ষণ। তো এটা শুধু একটা প্রজন্মের দোষ নয়, কিন্তু হ্যাঁ, ওই প্রজন্ম যেহেতু বেশিরভাগ সময় কাটাচ্ছে মোবাইল, রিল, শর্টস এইসবের মধ্যে, তাই জন্য তাদের অধৈর্য হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং হচ্ছেও। এবং এখানে একটা মানে অভিভাবক মানে বাবা মা, শিক্ষক, অভিভাবক বলতে যাবো, যে তাদের একটা দায়িত্ব রয়ে যায়। বাবা মার দায়িত্ব আছে, আমি এবার সেও তো রিল দেখতে গিয়ে সেও অধৈর্য হয়ে যাচ্ছে না। ঠিক, কারণ ঠিক। আমি কিন্তু অন্যান্য বন্ধু মানে আমাদের পরিচিত অনেকেরই বাবা মা একসাথে চাকরি করে। যখন একসাথে চাকরি করছে, কি হচ্ছে, তারা সময় দিতে পারছে না, তার ফলে তারা দিয়ে দিচ্ছে ট্যাবলেট, ফোন হাতে ধরিয়ে দিচ্ছে, তারা ওগুলো দেখতে দেখতে বাচ্চারা খাচ্ছে, সে অধৈর্য তৈরি হচ্ছে। তাহলে এবার এর দায়টা কার, এটাকেও তো ভাবতে হবে। ঠিক। সেই কিন্তু হিসাবে মানে 10 এ কারণ পড়ে খুঁজতে হবে। আমার বক্তব্য হচ্ছে ক্লাস 10 এ যে ছেলেটি পড়ে, 9 বা 10 বা ধর 11-12, তো 11-12 মানে আগামী। 18 বছর। তো 18 বছর আগে তো রিল ছিল না, একদমই শর্টস না, একদমই না। সেই ছেলেটি মাঠে বসে মোবাইলে গেম খেলছে তারা। না, আমি এইখানে একটা কথা বললাম যে রিল, শর্টস, টিকটক এইগুলো এমনই হয়ে গেছে, এমনই আমাদের মাথাকে, ব্রেনকে কন্ট্রোল করছে, যে শুধু জেনজি নয়, আমরা এবং আমাদের আগের প্রজন্মও কিন্তু অনেকে দেখেছি, তার বাকি একটা মুঠো ফোনের মধ্যে সব কিছু তারা পেয়ে যাচ্ছে, তারা কিন্তু আগ্রহ হারাচ্ছে অন্যদিকে। এটা শুধু জেনজির নয়, এই সমস্যাটা আছে। এবং যেহেতু এটা শুরুতেই আমি বলে দিয়েছি, যেহেতু সব থেকে বেশি মোবাইল নিয়ে কাজকর্ম জেনজির হাতে, তাই ওদের দেখেই মনে হচ্ছে এরাই অধৈর্য। তার পেছনের কারণ এটা আমি মনে করি এটা আলাদা হতেও পারে, এবং দর্শক যারা আছে তারাও আমার বিরোধিতা করতে পারে, এটা আমার পর্যবেক্ষণ। আমি যে কারণে তোর পয়েন্টগুলো ধরেই এগোতে চাইছি, কারণ তুই সব থেকে বেশি ওদের সঙ্গে আছিস। আচ্ছা, পরের পয়েন্ট আমার, যে ক্ষেত্রে আমার মনে হয়েছে, আমরা দেখেছি যে কলেজ গোয়ার ছেলে মেয়ে যারা বা 11-12-এ যারা পড়ছে, সেই ছেলে মেয়েদের মধ্যে মানে কেরিয়ারিস্টিক, যে কেরিয়ার আমার কি দাঁড়াবে, এই জায়গায় গিয়ে মানে পড়াশোনাটা এখন কোথাও গিয়ে মানে খুব কয়েকজন কতিপয় ভালো ছেলে মেয়ে ছাড়া, ওগুলো সব সময় ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম তো আছেই। আমরা কি দেখতাম, অন্তত আমাদের জেনারেশনে দেখেছি, যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় অত ভালো না, সে অন্তত চেষ্টা করছে যে কোনো একটা জায়গায় যা হোক কোর্সে ভর্তি করে নেব, যা হয় একটা দেখা যাবে, কিন্তু পড়াশোনার সঙ্গে থাকবে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের দেখছি যে তারা এই বিষয়টা নিয়েই মানে আফটার 12 লাইফটা খুব এনজয়েবল হবে, এবং যা হবে একটা ভাবা যাবে, তারপর সে তারা তো রিল শর্টস প্রচুর দেখছি বানাচ্ছে, এরকমও তো দেখেছি। এবার সেটা তুই বলতে পারবি যে মানে তাদের কি তাহলে সেই জায়গাটা হয়ে গেছে যে আমার জীবনের পরবর্তী অধ্যায়ে আমি একটাই জিনিস হবো, সেটা কন্টেন্ট না না, তুই কি তার আগে সেটা স্বীকার করছিস যে হ্যাঁ, তারা, তুই বললি এনজয় করতে চাইছে, আমি বললাম যে তারা এনজয়, তারা ভিডিও বানাচ্ছে, ইউটিউবার হতে চাইছে, এটা কি ট্রু? এবার আমার বক্তব্য এই জায়গাটায়, মানে তারা কি এটা করছে নাকি তারা কিছুই করছে না, এটা আগে তুই বল। ইউটিউবার সে হোক, এটা তো না, আমার প্রশ্নটা আলাদা। আমি বলছি, তুই বললি আফটার 12 তারা কিন্তু আর কোনো ক্যারিয়ার নিয়ে ভাবছে না। আমার পয়েন্ট ছিল ভাবছে না নাকি, আমি বলছি বেশিরভাগ জনই হ্যাঁ একটা মানে তাদের কাছে কোনো এটা নিয়ে তথাকথিত ক্যারিয়ার নিয়ে ভাবছে না, এটা তোর কথা আমি স্বীকার করছি, কিন্তু তুই কি এটা স্বীকার করছিস যে মানে তারা কি মানে করবে বা তারা কি জায়গায় পৌঁছতে চাইছে, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা কি মানে কন্টেন্টে তারা কি বানাবে, এটা নিয়ে তারা যতটা সিরিয়াস। তার মানে কন্টেন্ট না, আমি এখানটায় এই জায়গাটায় আসতে চাইছি, তারা কি কন্টেন্ট বানাচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে পরে যে হিট হবে কি ফ্লপ হবে?
হ্যাঁ যে তারা যেটা বানাচ্ছে, তারা কি সেটা মনে করছে যে এই মানে কন্টেন্ট বানানোটাকেও কি সিরিয়াস নিচ্ছে? মানে কোথাও গিয়ে দেখছি না যে কেউ একজন পেশাদারভাবে আমার কোনো ছাত্রছাত্রী বা আমার পরিচিত কেউ সে নিয়মিত কন্টেন্ট বানাচ্ছে, সেটাও দেখছি না। কিছুদিন বানালো, তারপর ছেড়ে দিল, তারপর কোথাও একটা কলেজে ভর্তি হলো, কলেজে ভর্তি হয়ে আবার কলেজে কিছু রিল বানানো হলো, আবার কিছুদিন পরীক্ষা এলো বা কিছুদিন হলো বন্ধ হয়ে গেল। মানে কোথাও গিয়ে যখন আমরা কি হতো, আমাদের কোনো একটা সোশ্যাল গ্যাদারিং হলে বড় ব্যক্তিরা গুরুজনরা জিজ্ঞেস করতো, কিরে কি নিয়ে পড়ছিস, কি হবি, আমরা বলতাম একটা কিছু। না, এখনের এখানে তো জেনারেশন, আবার আমি বলছি এখনকার জেনারেশনের উত্তরটা হচ্ছে ও ভাবিনি কি হবে, যা হবে পরে ভেবে নেব। তো কেন সে বলতে পারছে না যে আমি ইউটিউবার হব? এটাও কি তাহলে আমার বক্তব্য, ইউটিউবার হোক না সেটা, তো তার ক্ষেত্রেও তার মানে এখন কোনো প্ল্যানিংও নেই। এই করতে করতে তো বছরগুলো চলে যাচ্ছে, মানে আমার বক্তব্য এই জায়গাটাতে। এবং যেহেতু আমরা জানি যে এখন চাকরি বাকরিরও সমস্যা অনেক, প্লাস প্রাইভেট মানে সরকারি চাকরি তো মানে তার আকাল প্রচুর, আর বেসরকারি চাকরি তার ক্ষেত্রেও ভীষণভাবে একটা কম্পিটিশন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকু সিরিয়াসনেস তো আশা করব কেন, কারণ তারা কিন্তু ভীষণ টেক স্যাভি, রিলেও কিন্তু তারা দেখছে যে বিভিন্ন চাকরি বাকরি থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে, এবং আহ, বর্তমান পরিস্থিতি কি সেটা সম্পর্কে কিন্তু তারা ওয়াকিবহাল আমাদের থেকে অনেক বেশি। মানে আমাদের কাছে তো এই স্কোপ ছিল না, তাদের কাছে সেই স্কোপ রয়েছে। তারপরও তাদের মধ্যে মানে ওই বললাম হাতে গোনা কয়েকজন ছাড়া তুই কেন আমরা সেই সিরিয়াসনেসটা দেখবো না? কোনো ক্ষেত্রেই তাদের সেই গভীরতাটা নেই, যেটা আমি বলতে চাইছি। মানে কেউ ধর আমাদের আরো একটা মজার বিষয় বলি, আমরা কি দেখতাম গানের লড়াই, আন্তাক্ষরী। কারণ আন্তাক্ষরী যারা করে তাদের কিন্তু গানের স্টক থাকতে হয়। হুম, ঠিক। আমি এখন আর কোথাও দেখি না মানে সোশ্যাল গ্যাদারিং এ কেউ আন্তাক্ষরী করছে, মানে অথচ গান শোনার স্কোপ কিন্তু প্রচুর। না, এইখানটায় যেটা আবার তুই যেটা কথা বলছিস তোর আশা নিয়ে এবং তার আশা ভঙ্গ না, আমি নিয়ে তো তোর expectation স্বাভাবিকভাবে নিয়ে। আমি যেভাবে বড় হয়েছি আমি তো সেইটাই দেখতে চাইবো, কারণ কিন্তু পৃথিবী বদলাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে, এইটাই তো হলো মূল ব্যাপার। তো আমাদের যখন আমরাও দেখতে পাচ্ছি আমাদের একটা জেনারেশনাল, তুই কিন্তু এখন যদি চাকরি বাকরি ব্যবসা এইসব দেখিস অবস্থা খুবই খারাপ। এবার তুই বলছিস তারা সিরিয়াস কেন নয়, প্রশ্নটা হচ্ছে যারা সিরিয়াস থেকেও কিছু করতে পারছে না পরিস্থিতির জন্য। তাহলে এটা কি আমি ভাবতে পারি যে জেনজি এটা ভেবে নিয়েছে হবে তো না কিছু, তার থেকে লাইফটা এনজয় করি? তারা কি অনেকটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড? তারা যে কথাটাও যেমন বলে দিচ্ছে না ভাবিনি, আমরা কিন্তু অনেকে আত্মীয়দের এই প্রশ্নটা এড়িয়ে চলতাম, কি বলবো, তারা এটাই সোজাসুজি বলে দিচ্ছে। এটাও তো হতে পারে, আমি বলছি না এটাই হচ্ছে, কিন্তু এটাও তো হতে পারে। তুই যে প্রশ্নগুলো করছিস আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতেই হ্যাঁ উত্তর বুঝতে দেবো, পেরেছি। এটাও হতে পারে সিরিয়াসলি, হ্যাঁ, কারণ মানে দুনিয়াতেই কিছু সিরিয়াস তারা বলছি দেখতে যে পাচ্ছে, হতেও পারে। মানে তারা খুব স্পষ্ট বক্তা। হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে এই পয়েন্ট থেকে। অন্য পয়েন্ট থাকতেই পারে যে না কেউ কিছুই করছে না, হ্যাঁ দুদিন করে যদি করে ছেড়ে দেয়, যেটা তুই ইউটিউবের উদাহরণ দিলি, দুদিন করছে ছেড়ে দিচ্ছে, এটাই যদি ট্রেন্ড হয় আলাদা, বা পড়াশোনা করে সে চাকরির প্রিপারেশন নিচ্ছেই না, করছেই না, এটাও নয়। কারণ স্পষ্ট বক্তা এটা দেখেছি, এবং স্পষ্ট বক্তাটার যেভাবে অনেকেই বলছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, খুব ভালো কথা। এখন যদি এটা এটাই তুই হ্যাঁ হয়, তাহলে এই একই মানে ওয়ে অফ টকিং বা ওয়ে অফ স্পিচ করে সে কি প্রাইভেট জব পাবে? মানে সেটা আমরা হয়ে গেল আলাদা, মানে ওর না, আমি বলছি এটা ইন্টারভিউতে কি হয় আমরা দেখি যে কথার মধ্যেও একটা শালীনতা থাকতে হয়, বা কথার মধ্যেও একটা হিউমিলিটি থাকতে হয়, ভেবেচিন্তে কথা বলতে হয়। হ্যাঁ, এটাও ঠিক যে জানি নাকে জানি নাই বলতে হয়, সেটা ঘুরিয়ে নাক দেখালে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা বুঝে নেয়। বাট আমি যদি গিয়েই বলি যে আমি মানি না আপনাদেরকে, কারণ আমার যোগ্যতা নির্ধারণ করার আমি এই ব্যাপারে অন্তত আমার এক্সপোজার অনেকটা বেশি জেনজির সাথে। আমরা একটা কোম্পানিতে এখন জয়েন করছি, আমরা ধরে নিচ্ছি এখানেই আমরা অনেকদিন কন্টিনিউ করবো, যেটা আমরা কিন্তু আগের প্রজন্মেও দেখেছি। একটা সময় ছিল যে লয়্যালটি একটা বিশাল, মানে একটা কোম্পানির জন্য একটা অ্যাসেট ছিল, ঠিক আছে? এইগুলো আমরা দেখেছি, এগুলো করতে হয়। বর্তমান প্রজন্মের মধ্যে কি দেখছি, খুবই সোজাসাপটা কথা,
দেখ কথা তারা খুব স্পষ্ট বলে ইন্টারভিউর সময় বা তারপরে, এটা করবো না তো করবো না। আমাদের হচ্ছে যখন আমাদের ওভারনাইট কাজ করতে হবে, তুই তো দেখেছিস রাতের পর রাত আমরা কোম্পানিতে পড়ে আছি, বিভিন্ন প্রোডাকশনে ইস্যু হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেটা আমাদের করতে হবে, আমরা না বলতে পারছি না বলে আমরা অনেক প্ল্যান ক্যান্সেল করে থেকেছি। জেনজিদের মধ্যে দেখেছি নেই, ওরা পরিষ্কার বলে দেয় এটা তো পারবো না, কারণ এটা তো আমার কথা ছিল না, বা এই জিনিসটা আমায় করতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এটা বলছি, শুরুর দিকে আমিও মনে করতাম যে তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখছি দায়িত্ব নয়, তোমার ভুলের জন্য একটা কিছু সমস্যা হয়েছে, ও স্পষ্টভাবে বলে দিচ্ছে আমি এটা করবো না, তা তো চাকরি চলে গেলেও করবে না। এটা একটা বিশাল ট্রেন্ড আছে, এইটা আছে। এবং তাহলে আমি যদি তারপর ভাবি যে ওই যে স্পষ্ট বক্তা, যে কারণে বললাম আমরা এগুলো বলতে পারিনি, আমরা সিনিয়রকে বলতে পারিনি না এটা তো তোমার ভুলের জন্য, তারা বলে দিচ্ছে। এবার এখানটা ঠিক না ভুল এটা তো ভাবতে হবে যে না, কর্পোরেটে বলা যায় না, বা এই যে চাকরি এটা হলে পাওয়া যায় না, তারা এই সংজ্ঞাটাকেই বদলে দিচ্ছে, কেন যাবে না? না এরপরে আমি হ্যাঁ বল। না সেক্ষেত্রে কি কর্পোরেট বস যারা আছে তারা তাদের এই নাটাকে মেনে নিচ্ছে না। এরপরে আসছি, আমি যখন বললাম আমরা জয়েন করেছি, আরও আমি 2-3টা পয়েন্ট বলছিলাম। আমাদের একটা ছিল যে একটা কোম্পানিতেই আমরা খুব অনুগত থেকেছি, কিন্তু বর্তমানে এটা দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু অনুগত থাকছে না, বেসরকারিতে কর্পোরেটে কোম্পানির যখন তোমার প্রয়োজন সে তোমাকে দিয়ে সমস্ত কাজ করে নিচ্ছে, যখন তোমার প্রয়োজন হচ্ছে না, মানে প্রয়োজন একটু কমে যাচ্ছে, তোমার থেকে বেটার একটা ব্যক্তি পেয়ে গেলেই তাকে অ্যাপয়েন্ট করছে, তোমাকে বলছে এসো। এটা কোম্পানি করছে, এটা কর্পোরেটে চিরকালই হতো, জেনজি সেটাকেই মেনে নিচ্ছে না। তারা বলছে বস, ওই তো বললাম বসেরা না মেনে নিলে আমি চাকরি ছেড়ে দেবো। এরকম আছে, হাতে কোনো অফার না থেকে জেনজিরাই এটা পারছে যে তারা কিন্তু চাকরি ছেড়ে চলে যাচ্ছে। আমি এরকম বহু উদাহরণ দেখেছি। তো এখানে কিন্তু তাদের যখন এইটাকে অ্যানালিসিস করছি, তাদের হাতে অফার নেই, কিন্তু তারা শুনবে না, কারোর ঔদ্ধত্য তারা মেনে নেবে না। আমরা তো এক প্রকার কর্পোরেট বসের ঔদ্ধত্য মেনে নিয়েছিলাম, বরং এই জায়গায় ওদের থেকে আমি দেখছি অনেক কিছু শেখার আছে। স্পষ্টভাবে তারা বলছে যেগুলো বললাম, তাদের যে ছুটি, আমাদের যেমন বলা হচ্ছে এই যে নিয়ম নীতির কথা বলি, আমরা তো বলি জানো তাহলে তো কাজগুলো একটা সমস্যা হলো তুই কি করবি না। আমাদের হচ্ছে আমার যখন প্ল্যান্ড লিভ থাকছে কিছু, যেগুলো একটা সময় পর গিয়ে ল্যাপস করে যায়, কর্পোরেটের বহু কোম্পানির একই নিয়ম যে তোমাকে নিতে হবে। কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে এই যে ছুটিগুলো তুমি যদি না নাও তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে, কিন্তু যখন আমরা কাজ করতে যাচ্ছি এত কাজ এসে যাচ্ছে আমরা ছুটি নিই না, প্রচুর ছুটি বাতিল হয়, প্রচুর। জেনজি বলছে এটা তো কোম্পানিরই পলিসি, ছুটি আমায় নিতে হবে, তাহলে আমার এটা প্ল্যান ছুটি ছিল, আমি কেন নেবো না? এই পয়েন্টটা তো ভুল নয়, এদিকে কোম্পানি বলছে, কোম্পানি নিয়মে বলে দিচ্ছে ছুটি নিতে হবে নাহলে বাতিল করে দেবো, তার মানে জোর করে অ্যাকচুয়ালি তোকে তুই ছুটিই দিচ্ছে না তোকে, তাই না? কারণ সেই ছুটিগুলো আমি পাচ্ছি না, আমাকে কাজ করতে হচ্ছে না, কারণ কোম্পানিতে তখন বোঝাচ্ছে যে কোম্পানিতে এত ইস্যু হলে তুমি কি করবে না, কাজ করবে না, এটা তো করতে হবে। সেখানে জেনজি খুব পরিষ্কার। না সেটা যদি আগামী দিনে মানে এখন যেটা আমার মনে হয়েছে অবাধ্যতা, সেটা গিয়ে যদি পরবর্তীতে তারা একটা ট্রেন্ড সেট করছে, পরবর্তীতে গিয়ে যদি দেখা যায় যে তারা এই ক্ল্যারিটি অফ থট রেখে কথা বলে এবং তাদের বক্তব্যকে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তো খুব ভালো কথা। দেখ প্রতিটা প্রজন্ম, আমি শুরুতেই তাই বলেছিলাম, প্রতিটা প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে আলাদা। আমাদের প্রজন্ম বনাম তার আগের প্রজন্মে যদি যাই, সেখানে এটা দেখতে পাবো তারা আমাদের অনেক ক্ষেত্রে অবাধ্য বলেছে। আমার পয়েন্ট এখানে, আমার পয়েন্টটা ছিল এটাই বলা যে চিরকালই একটা প্রজন্ম তার পরের প্রজন্মকে ভাবে অবাধ্য, তার পরের প্রজন্মকে ভাবে আমাদের কথা শুনছে না, কারণ আমাদের কিছু একটা আশা সেট করে দিই, এবং এই জেনজিরও তার আগামী প্রজন্মকে তারা বলবে না আমরা তো এই করেছিলাম। তো সেই জিনিসগুলো কিন্তু হবে, এটা আমার ধারণা। আগামী আরও যা কিছু আমাদের যে দর্শক আছে, আমি বলবো যে আমাদের ভিডিওটা দেখতে এবং তাতে কমেন্ট করতে, কারণ আমরা যে ধারণা হয়তো খুব ক্ষুদ্র পরিসরে ভাবছি, আরও যারা বিভিন্ন মানুষ, আরও যারা জেনজির সঙ্গে মিশছে, আরও অনেক পয়েন্ট আছে বলার, সে বলে ভিডিও দিতে হবে। আমার তো মনে হয় যে এখানে মানে আমাদের দর্শকদের মধ্যে যারা জেনজি বিশেষ করে থাকবেন, আচ্ছা, তাদের অন্তত আরো ভীষণভাবে বলা উচিত যে তাদের কি মত, মানে আমারও মতের সঙ্গে হোক বা তোর মতের সঙ্গে হোক, মানে পক্ষে হোক বা বিপক্ষে হোক, ঠিকই কোথাও গিয়ে তো কেউ আলোচনা সম্পূর্ণ আলোচনা কোনো একজনের সঙ্গে তো তারা সহমত হবে, এবং যদি সহমত না হয় বিপক্ষের সঙ্গে, কেন নয়, কোথাও কি তাদের আমরা ভুল বুঝছি? যদি ভুলই বা বুঝি তাহলে কোন ক্ষেত্রে? আমাদের দর্শকের কমেন্টের
একদমই। অপেক্ষায় রইলাম, আপনারা দেখুন, একদমই। কমেন্ট করে জানান, আমরাও জানতে পারবো, সমৃদ্ধ হব। তাহলে এই বলেই আমরা এখানে আমাদের ভিডিও শেষ করি। দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার। নমস্কার।